ফিলিস্তিনিকে মুক্ত করতে ডক্টর ইউনূসকে কার্যকরী ভূমিকা গ্রহণের আহ্বান। ছাত্র শিবির সভাপতির হাতে উত্তোলন হলো ফিলিস্তিনের পতাকা। ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। গাজার পরিস্থিতি বর্ণনার জন্য বিশ্বের কাছে হয়তো শব্দ ফুরিয়ে যাচ্ছে বলছেন গুতেরেস। জানাবো মার্চ ফর গাজার স্থান পরিবর্তন এবং সর্বশেষ জানাবো নেপাল ভুটানে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারবে রণধীর জয়সওয়াল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ফিলিস্তিনকে মুক্ত করতে ডক্টর ইউনূসকে কার্যকরী ভূমিকা গ্রহণের আহ্বান। ফিলিস্তিনকে ইসরায়েলের আক্রমণ থেকে মুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কার্যকরী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। রফিকুল ইসলাম বাবলু বলেন, ভারত এমন একটি জাতি যারা ইসরায়েলকে সহযোগিতা করছে, তাদের অস্ত্র দিচ্ছে, যে অস্ত্র দিয়ে গাজার নিরপরাধ মানুষের নির্বিচারে হত্যা করা হচ্ছে। ইসরায়েলকে বলতে চাই, ফিলিস্তিনের মানুষকে তোমরা বেশি দিন দাবিয়ে রাখতে পারবে না। প্রয়োজনে আমরা বুকের রক্ত ঢেলে দেব, যেভাবে 1971 সালে দিয়েছিলাম। তিনি বলেন, ডক্টর ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি এবং তা অব্যাহত থাকবে, কিন্তু তাকে বলতে চাই, ফিলিস্তিনিকে মুক্ত করার জন্য আপনি একটি কার্যকর ভূমিকা গ্রহণ করুন। আপনার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু এই সমর্থনকে কাজে লাগিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে। আপনাকে আরও বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারতকে মোটেও ছাড় দেবেন না। বাবলু আরও বলেন, আজকের এই সভা থেকে সারা বিশ্বের প্রতি আহ্বান জানাবো, ইসরায়েলি পণ্য বয়কট করুন, কিন্তু কোনো ভাঙচুর রাহাজানিতে যাবেন না। ছাত্র শিবির সভাপতির হাতে উত্তোলন হলো ফিলিস্তিনের পতাকা। সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে পতাকা উত্তোলন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী ছাত্র শিবিরের নেতারা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সংহতি প্রকাশ করেন। ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস। আগামী ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এরপরেও রাজনৈতিক ঐকমত্য সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সরকার বলেন, ডিসেম্বরকে টার্গেট করে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে। 11 এপ্রিলের কাজ শেষ হবে। একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অতীতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনও আসেনি। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সরকার নির্বাচনে সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা। এখন জাতীয় সংসদ হলো আমাদের মূলত কাজ। এরপর যদি রাজনৈতিক ঐকমত্য হয়, সরকার যদি মনে করে যে সরকার স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বোত্তকভাবে প্রস্তুত, আমরা সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে, তাহলে পরে নির্বাচন কমিশন সেটি করবে। গাজার পরিস্থিতি বর্ণনার জন্য বিশ্বের কাছে হয়তো শব্দ ফুরিয়ে যাচ্ছে বলছেন গুতেরেস। দখলদার শক্তি ইসরায়েল আন্তর্জাতিক আইনি দায়িত্বের কোনোটি পূরণ করছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার 4th জেনেভা কনভেনশনের বেশ কয়েকটি বিধান উত্থাপন করে ইসরায়েলি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাগুলো মনে করিয়ে দেন তিনি। মহাসচিব বলেন, গাজার পরিস্থিতি বর্ণনা করার জন্য বিশ্বের কাছে হয়তো শব্দ ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কখনোই সত্য থেকে পালিয়ে যাব না। গাজার জনগণের খাদ্য ও ওষুধ সরবরাহ এবং জনস্বাস্থ্য পরিষেবা রক্ষণাবেক্ষণ না করতে পারার বিষয়ে তিনি বলেন, আজ এর কিছুই ঘটছে না। কোনো মানবিক সরবরাহই গাজায় প্রবেশ করতে পারবে না। ক্রসিং পয়েন্টগুলোতে খাদ্য, ওষুধ এবং আশ্রয়ের সরবরাহ স্থগিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম আটকে আছে। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘের প্রধান গাজার বর্তমান পরিস্থিতিকে আন্তর্জাতিক আইন এবং ইতিহাসের দৃষ্টিতে সম্পূর্ণ অসহনীয় বলে বর্ণনা করেন। তিনি সতর্ক করে বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, অমানবিকীকরণ বন্ধ এবং শান্তি পুনরুদ্ধারের জন্য জরুরি পদক্ষেপ না নিলে পশ্চিম তীরের পরিস্থিতি একই রকম সংকটে পরিণত হতে পারে। গুতেরেস গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি এবং পূর্ণ মানবিক প্রবেশাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, 1 মাসেরও বেশি সময় ধরে এই অঞ্চলে ত্রাণ প্রবেশের ফলে
ইতোমধ্যেই ভয়াবহ মানবিক সংকট আরও তীব্রতর হয়েছে। তিনি বলেন, 1 মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটাও সাহায্য আসেনি। খাবার নেই, জ্বালানি নেই, ওষুধ নেই, বাণিজ্যিক সরবরাহ নেই। সাহায্য ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়াবহতার দ্বার আবার খুলে গেছে। গাজায় কিছু পৌঁছাতে হলে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমোদন ব্যবস্থা চালুর দিকে হাঁটছে ইসরায়েল। এর নিন্দা করে তিনি বলেন, এটি কেবল শেষ ক্যালোরি এবং শেষ আটার দানা পর্যন্ত সাহায্য পৌঁছানোকে আরও নিয়ন্ত্রণ এবং নির্মমভাবে সীমিত করার ঝুঁকি তৈরি করে। তিনি বলেন, জাতিসংঘ এমন কোনো ব্যবস্থা মানবে না যেটি মানবিক নীতিগুলোকে সম্পূর্ণরূপে সম্মান করে না, মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতা এবং নিরপেক্ষতা। তিনি সতর্ক করে বলেন, গাজার পরিস্থিতি একটি হত্যাক্ষেত্রে পরিণত হয়েছে এবং খাদ্য, ওষুধ, জ্বালানি এবং অন্যান্য জাতীয় প্রয়োজনীয় সরবরাহের উপর অবরোধের ফলে বেসামরিক নাগরিকরা অন্তহীন মৃত্যু চক্রে আটকা পড়েছে। তিনি আক্ষেপ করে বলেন, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার মাধ্যমে সবকিছু শেষ হয়ে গেল। গাজার ফিলিস্তিনি পরিবার এবং ইসরায়েলের জিম্মিদের পরিবারের আশা ডুবে গেল। গুতেরেস বলেন, আমাদের অবশ্যই আমাদের মূলনীতিগুলোতে অটল থাকতে হবে। অমানবিকীকরণে বন্ধ করার, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার, জিম্মিদের মুক্তি দেওয়ার, জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করার এবং যুদ্ধবিরতি পুনরায় শুরুর সময় এসেছে। মার্চ ফর গাজার স্থান পরিবর্তন। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে ডাকা জমায়েতের স্থান পরিবর্তন করা হয়েছে। বিনিয়োগ সম্মেলনের কারণে মার্চ ফর গাজার স্থান পরিবর্তন করে পূর্ব নির্ধারিত তারিখে সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হবে। ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের এক জরুরি বৈঠকে বিনিয়োগ সম্মেলন ও পরীক্ষার কথা বিবেচনা করে মার্চ ফর গাজা এর তারিখ অপরিবর্তিত রেখে স্থান পরিবর্তন করা হয়। প্ল্যাটফর্মের ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী 12 এপ্রিল শনিবার পুনর্নির্ধারিত তারিখেই মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। তবে স্থান পরিবর্তন করে শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল 3টা থেকে শুরু হয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে। নেপাল, ভুটানে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারবে, রণধীর জয়সওয়াল। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও এই সিদ্ধান্ত ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির উপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড একটি সার্কুলার জারি করে জানায়, 2020 সালের 29 জুন ভারতের স্থল শুল্ক স্টেশন, বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশ পণ্য রপ্তানির জন্য গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড একটি সার্কুলার জারি করে জানায়, 2020 সালের 29 জুন ভারতের স্থল শুল্ক স্টেশন, বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। সাংবাদিকদের এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে। বাংলাদেশে প্রদত্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হয়েছিল। লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করছিল এবং আটকে যাচ্ছিল। তাই 8 এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, স্পষ্ট করে বলতে গেলে এই পদক্ষেপগুলি ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের রপ্তানির উপর প্রভাব ফেলবে না। এর আগে সিবিআইসির সার্কুলারটির তথ্য জানিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, এর ফলে ভারত হয়ে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের রপ্তানির উপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সিবিআইসির এই সিদ্ধান্তের ফলে টেক্সটাইল, ফুটওয়্যার, জেমস ও জুয়েলারি সহ ভারতীয় রপ্তানি খাত সুবিধা পাবে। এসব খাতে, বিশেষ করে পোশাক খাতে বাংলাদেশ ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী। সেই জন্য সে দেশের রপ্তানিকারকরা বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান অজয় শ্রীবাস্তব বলেন, ভারতের এই সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় নয়াদিল্লির প্রতিশ্রুতির বিষয়টি প্রশ্নের মুখে পড়তে পারে। ডব্লিউটিওর বিধান অনুসারে সদস্য দেশগুলোকে পরস্পরকে স্থলবিশিষ্ট দেশে পণ্য আমদানি রপ্তানির সুযোগ দিতে হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।